সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো সৈয়দ আশরাফকে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজায় অংশ নিলেন রাষ্ট্রপতি, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। নিজ জেলায় শোলাকিয়ায় কিশোরগঞ্জবাসীর আবেগ ঘন বিদায়। গরিব দুঃখীরা দেখছে, খুব ভালো লোক আছেন। উনার কোনো দল মত নির্বিশেষে সবাই উনাকে ভালোবাসে। এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনো মরে না, তারা অমর অজেয়। একজন স্বচ্ছ রাজনীতিবিদ, একজন ভালো মানুষ, সৎ মানুষকে হারানো যা সমাজে এই বাংলাদেশে খুব দরকার ছিল তার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা এবং আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রাঙা। ঐক্যফ্রন্টে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না, ডক্টর কামালের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চান কক্সবাজারের স্থানীয়রা। প্রক্রিয়া জোরদারে চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে, মত বিশ্লেষকের। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, দুর্ভোগে ছিন্নমূল মানুষ। এবং পর্যাপ্ত হ্যাচারি না থাকায় কাঙ্ক্ষিত পোনা পাচ্ছেন না দক্ষিণাঞ্চলের চাষিরা, বাধ্য হচ্ছেন রোগাক্রান্ত পোনা ব্যবহারে বিপর্যয় রোধে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। সকালে সিএমএইচ এর হিমঘর থেকে জাতীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের কফিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হলে সেখানে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। একে একে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জনপ্রিয় এই নেতাকে শ্রদ্ধা জানাতে সংসদ ভবনে সমবেত হন সর্বস্তরের নেতাকর্মী। প্রথম জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। কথা ছিল সুস্থ হয়ে এখানে আসবেন, শপথ নেবেন পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে। রোববার সকালে সৈয়দ আশরাফ সংসদ ভবনে ঠিক এলেন, কিন্তু প্রাণহীন নিথর দেহে। জননন্দিত এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হন রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধারা। নির্ধারিত সময়ের আগেই সংসদ ভবনের মূল কম্পাউন্ড থেকে জনতার ভিড় ছড়িয়ে যায় মূল সড়ক পর্যন্ত। সকাল 10:30টার দিকে অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা। প্রয়াত নেতার জন্য অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। জানাজার পর ৭১-এ বাঙালির মুক্তি সংগ্রামের সংগঠক আর রণাঙ্গনের বীর যোদ্ধা সৈয়দ আশরাফের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর জাতীয় পতাকা আর দলীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী আবারও শ্রদ্ধা জানান। প্রিয় নেতার জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে এসেছেন হাজারো নেতাকর্মী। শোকাতুর এসব মানুষ তুলে ধরেন প্রয়াত নেতার সঙ্গে তাদের নানান স্মৃতির কথা। এরকম সৎ ব্যক্তি আজ পর্যন্ত আমার বয়সে বা আমি দেখি নাই। তার যে দেশকে ভালোবাসা, আওয়ামী লীগকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা, এই উদ্বুদ্ধ হয়ে আসছি। প্রবাসী বাঙালিদের কাছে তিনি ছিলেন একজন আদর্শ। রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহযোদ্ধা যারা, তারাও বলছেন গঠনমূলক রাজনীতির এক প্রকৃষ্ট উদাহরণ সৈয়দ আশরাফ। আমি বিশ্বাস করি যে তার সান্নিধ্যে যদি এইবার যদি থাকতে পারতাম, তাহলে নিজেকে একজন সংসদ সদস্য হিসাবে প্রতিষ্ঠিত করতে পারতাম। এন্টায়ার পলিটিক্যাল লাইফ ইট ইজ ভেরি ক্লিন এন্ড ডিসেন্ট। এই মৃত্যু আমাদের কাছে পালকের মতো হালকা নয়। এই মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী। আমরা যারা নতুন আওয়ামী লীগের কর্মী,
আমাদের কাছে তিনি বরাবরই একটি ধ্রুবতারার মতো আদর্শ হয়ে বেঁচে থাকবেন। সর্বস্তরের মানুষের এই অংশগ্রহণ বলছে নেতা হিসেবে সৈয়দ আশরাফ কতটা জনপ্রিয় ছিলেন। তার প্রথম জানাজায় অংশ নেয়া এসব সাধারণ মানুষেরা বলছে বিশুদ্ধ রাজনীতির যে দীক্ষা সৈয়দ আশরাফ দিয়ে গেলেন তা বাংলাদেশের রাজনীতির আকাশে ধ্রুবতারা হয়ে জাজল্যমান থাকবে যুগ যুগান্তর। সংসদ ভবন থেকে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কর্মীটোলা পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পরে নিজ এলাকা কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজায় সামিল হন হাজার হাজার মানুষ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। এ সময় তাদের মধ্যে আবেগের কমতি ছিল না। যে কর্মী সমর্থকরা নিজেদের ভাগ্য উন্নয়নে তাকে 5 বার পাঠিয়েছেন জাতীয় সংসদে, সেই নেতাকে হারানোর বেদনা যেন কিছুতেই মানতে পারছেন না তারা। এ মাটির মানুষই নিজেদের প্রতিনিধি করে সৈয়দ আশরাফুল ইসলামকে 5 বার পাঠান জাতীয় সংসদে। জনপ্রতিনিধি নির্বাচনে যে নেতাকে কখনো খালি হাতে ফেরাননি কিশোরগঞ্জের মানুষ, রোববার শেষবারের মতো সেই নেতাকে বিদায় জানাতে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। দুপুরে জানাজার কথা থাকলেও সকাল থেকে শোলাকিয়া ময়দানে জড়ো হন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। দুপুর 1:15টায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা। ৭১-এর এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এরপরই নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন কিশোরগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত 5 বারের এই আইন প্রণেতা। সৈয়দ আশরাফ এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনো মরে না, তারা অমর অজেয়। গরিব দুঃখে ছেলে দেখছে, খুব ভালো লোক আছেন, রাস্তাঘাট করছে, পুল করছে, ব্রিজ করছে, সবকিছু করছে। তার ভিতরে কোনো লোভ লালসা না, সে বড় লোক অনেক কোনো আশা করে না। জানাজায় অংশ নিতে এসে সবার কণ্ঠে ঝরল সৈয়দ আশরাফের উদারতার কথা। স্মরণ করেন কিশোরগঞ্জ নিয়ে তার উন্নয়ন ভাবনা। 5 বারের এমপি সাধারণ মানুষ যখন ওনার কাছে যাইতেন তখন উনি সুন্দরভাবে ব্যবহার করতেন এবং ওনাদেরকে ভালোভাবে বুঝাইতেন এবং বলতেন যে কিভাবে চলবেন, কিভাবে রাজনীতি করবেন, সবকিছু উনি পরামর্শ দিতেন। সকল কিছুর ঊর্ধ্বে, দলমত নির্বিশেষের ঊর্ধ্বে তিনি নির্লোভ নির্মোহ মানুষ ছিলেন। প্রিয় অভিভাবক হারিয়ে কিশোরগঞ্জবাসী বলছে এ শূন্যতা পূরণ হবার নয়। তবে রাজনীতির শুদ্ধ পুরুষ হিসাবে সৈয়দ আশরাফ বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, আশরাফুল ইসলামের সবশেষ এবং তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে এবং এই ঈদগাহ ময়দান জোহরের নামাজের পর থেকেই একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিশোরগঞ্জের জানাজার পর এরই মধ্যে এই জানাজায় অংশ নেওয়ার জন্য হেলিকপ্টারে করে রওনা হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই মৃতদেহ জানাজার জন্য এই ঈদগাহ ময়দানে আসার আগের যে সময়টি, সেই সময়টিতে পুরো ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন। শুধুমাত্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য রাখছেন এবং সকল দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই আসলে সৈয়দ আশরাফুল ইসলামের যে সৎ রাজনীতি এবং একদম দুর্নীতি মুক্ত যে রাজনীতি, নির্লোভ যে রাজনীতি, সেই রাজনীতির প্রশংসাই তারা করছেন। এখানে এই ময়মনসিংহের সাধারণ মানুষের সাথেও আমরা কথা বলেছি, তারাও সৈয়দ আশরাফুল ইসলামের যে নির্লোভ এবং সৎ রাজনৈতিক যে চরিত্র, সেই সৎ রাজনৈতিক চরিত্রের কথাই এবং তার যে শিক্ষা, সেই শিক্ষার কথাই মূলত তারা এখানে বলেছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই যে এই
1952 সালে এই ময়মনসিংহের যেই ওয়ার্ডটিতে এই জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে 3 নম্বর ওয়ার্ড, সেই 3 নম্বর ওয়ার্ডেই তিনি জন্মগ্রহণ করেন এবং এই ময়মনসিংহেই তার রাজনীতির শুরু এবং এখানেই এই বৃহত্তর ময়মনসিংহের তিনি বাংলাদেশের সবচাইতে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং সেই সময় কেন্দ্রীয়ভাবে তিনি প্রচার সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। এই মাটিতেই তার রাজনীতির হাতেখড়ি এবং এই মাটি থেকেই তিনি ধীরে ধীরে অসাম্প্রদায়িক যে রাজনীতি সেই রাজনীতির একজন দার্শনিকে পরিণত হয়েছেন এবং সেই কারণেই সকল দল মত নির্বিশেষে বিভিন্ন সাধারণ মানুষরা এখানে আজকে এই জানাজা নামাজে অংশ নেওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং এরই মধ্যে এই জানাজায় অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের ঢল নেমেছে এবং তারা সবাই এই জানাজার নামাজে অংশ নিতে এসে সৈয়দ আশরাফুল ইসলামের যে নির্লোভ এবং সৎ রাজনীতির যে উদাহরণ তৈরি করেছেন সেই উদাহরণকে দৃষ্টান্তকে মেনে সামনে যদি রাজনীতি করা হয় তাহলে বাংলাদেশের রাজনীতি আরও অনেক দূর এগিয়ে যাবে বলেই তারা মনে করছেন। তো আমরা সবাই অপেক্ষা করছেন মৃতদেহ কখন এসে পৌঁছবে এবং তারপরেই সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা শুরু হওয়ার সাথে সাথে আমরা আবারও আপনাদেরকে এখানে সরাসরি নিয়ে আসব। এখন পর্যন্ত এই ছিল আমার হাতে সবশেষ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের তৃতীয় জানাজার সবশেষ প্রস্তুতির খবর জানছিলাম। ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। দুপুরের সময় আরও থাকছে। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত 1, আটক 18। কাল বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গেল 3 জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর এবার প্রস্তুতি চলছে নতুন মন্ত্রিসভা গঠনের। এর আগে গেল 3 জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন। নতুন মন্ত্রিসভা গঠনের এই প্রক্রিয়া প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 10ম জাতীয় সংসদ নির্বাচনের পর 2014 সালের 9 জানুয়ারি গঠন করা হয় বর্তমান মন্ত্রিসভা। এবারের নতুন মন্ত্রিসভায় সদস্য সংখ্যা গেলবারের চেয়ে বাড়তে পারে বলে গুঞ্জন রয়েছে বিভিন্ন মহলে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। জুয়েল, যেসব সদস্য অর্থায়ন পাচ্ছেন তাদের টেলিফোনে নিশ্চিত করা শুরু হয়ে গেছে এবং এর মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী তারা জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রী পদে এর মধ্যেই আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এছাড়া আমরা এখানকার প্রস্তুতি যেটুকু দেখতে পেয়েছি পরিবহন পুলে নতুন যে মন্ত্রিসভার সদস্যরা আছেন তাদের জন্য যে গাড়িগুলো দেওয়া হবে সেই গাড়িগুলো কিন্তু ধুয়ে মুছে অনেকটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। এছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানে যেসব বিশিষ্ট মন্ত্রিত হিসেবে অংশ নেবেন তাদেরকেও চিঠি পাঠানো শুরু হয়ে গেছে। অনেকটা শেষের দিকে বলা যেতে পারে সেই চিঠি পাঠানোর কার্যক্রম। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে নতুন মন্ত্রিসভায় কিন্তু প্রায় 50-এর মতো সদস্য থাকতে পারে বলে এখানকার মন্ত্রণালয় সূত্রে আমরা জানতে পেরেছি। তবে তিনি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হবে কিনা পরবর্তীতে হয়তো সেই মন্ত্রিসভায় নতুন করে আরো কিছু সদস্য যোগ দিতে পারেন। আর আপনাকে জানিয়ে রাখি যে এই গত যে মন্ত্রিসভা 53 জন সদস্য ছিলেন তার মধ্যে কিন্তু 4 জন প্রত্যেকের কোটায় মন্ত্রী এর মধ্যে বাদ দিয়েছেন। এছাড়া পুরো মন্ত্রিসভা থাকা অর্থমন্ত্রী আব্দুল মহিদ, প্রধানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আইয়ুব খান জয় তারা এর মধ্যে নমিনেশন পান। এছাড়া জাতীয় পার্টি 3 জন মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তারা যেহেতু ঘোষণা দিয়েছেন যে আগামী মন্ত্রিসভা তারা থাকছে না, তাই জাতীয় পার্টি কোন মন্ত্রী সবাই কেউ থাকবে না বলে আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে আসলে এই পদগুলোতে নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে এবং সেটি প্রস্তুতি চলছে এই সচিবালয়ে। ইকবাল ছিল আমার কাছে সবশেষ খবর। সচিবালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল, জানাচ্ছিলেন আগামীকাল যে নতুন মন্ত্রী পরিষদ সভা গঠন করা হবে তারই সবশেষ খবর। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সংসদ সদস্য হিসেবে আজ শপথ নিয়েছেন। বেলা 12:30টায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে শারীরিক অসুস্থতার কারণে তিনি হুইল চেয়ারে করে সংসদে আসেন। জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান, একাদশ জাতীয় সংসদে তারা প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়। মহাজোটের সঙ্গে আলোচনা করেই প্রধান বিরোধী দল হিসেবে সংসদে থাকার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। এর আগে ৩ জানুয়ারি এরশাদ ছাড়া জাতীয় পার্টির ২১ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি ২২টি আসন নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। বিরোধী দলে ছিলাম এবং সরকারেও ছিলাম। তো আমরা দেখেছি যে এতে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়, কোনো সময় অনেক জবাবদিহি করতে হয় যে বিরোধী দল আবার সরকারি দল একসঙ্গে কিভাবে হয়। আমরা বিরোধী দলের মতোই ভূমিকা রাখবো। এর কারণে হয়তো আমরা খানিকটা বিচলিত হব বিভিন্ন সময়। আমাদের সংসদ সদস্য তারা কেউই মন্ত্রিসভায় অংশগ্রহণ করবে না। মহাজোটের সঙ্গে টেলিফোনে আমি কথা বলেছি ওনাদের সাধারণ সম্পাদক সাহেবের সঙ্গে। তিনি বলেছেন যে আপনারা এবার বিরোধী দলেই থাকতে পারেন, অসুবিধা হলে পরে আমরা আবার আলোচনা করবো, অসুবিধা থেকে না আমার কাছে মনে হয় না। শপথ নেবেন না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা। রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। বেলা 11:30টায় শুরু হয় বৈঠক। এতে ডক্টর কামাল হোসেন ছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব ও মোস্তফা মহসিন মন্টু সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের শপথ না নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটা ব্যাখ্যা করেছে। কামাল হোসেন সাহেব কখনো ঘুণাক্ষরে বলেননি। সাধারণ সম্পাদকের বক্তব্য হিসাবে আমার যেটা গিয়েছিল সেই বক্তব্যে আমি পরিষ্কার বলেছি যে এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং আমরা অবিলম্বে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। সুতরাং এই নির্বাচনে আমাদের কেউ শপথ নেবে এই ধরনের কোনো কথা ঘুণাক্ষরে কামাল হোসেন সাহেব বলেননি। এদিকে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক এইচ.এম. রুহুল ইমরান এই আদেশ দেন। এর আগে নাজমুল হুদা আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আক্তার হোসেন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর জাহিদ হোসেনের কাছ থেকে 2,40,00,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে 2007 সালে নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে দুদক। এ মামলায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন এমপি হোস্টেলে স্থাপিত বিশেষ জজ আদালত একই বছরের 27 আগস্ট এক রায়ে নাজমুল হুদাকে 7 বছর ও সিগমা হুদাকে 3 বছরের কারাদণ্ড দেন। মিয়ানমারে উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়া ও রোহিঙ্গাদের অনীহার কারণে গত বছরের নভেম্বরে শুরু হয়নি প্রত্যাবাসন প্রক্রিয়া। তাই নতুন বছরে নতুন সরকারের কাছে স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নতুন সরকারকে চ্যালেঞ্জ নিতে হবে। আর এই বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের সূচনা করা বড় কাজ হিসেবে দেখছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। দুদেশের চুক্তি অনুযায়ী গত বছরের নভেম্বরে তালিকাভুক্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ। কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব নিয়ে রোহিঙ্গাদের অনীহা ও আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ার দাবি করায় বন্ধ হয়ে যায় রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম। এদিকে উখিয়া টেকনাফে 11 লাখের অধিক রোহিঙ্গা বসবাসের কারণে নানাবিধ সমস্যায় জর্জরিত স্থানীয়রা। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর 16 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রত্যাবাসন শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিদিন এদের অনেকগুলো শিশু জন্ম নিচ্ছে, প্রতিদিন যোগ হচ্ছে, অনেক শিশু যোগ হচ্ছে। জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমরা অনেক নানা দিক দিয়ে সমস্যা ভুগতেছি। কূটনীতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে যাতে সহসায় রোহিঙ্গাদের তাদের সদস্য ফেরত পাঠায়, সেই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মিয়ানমারের অনীহা সত্ত্বেও দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করার জন্য নতুন সরকারকে চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। নতুন সরকার এখন গঠন হবে। নতুন সরকারের আমি তো মনে করি যে একটা
এই প্রচেষ্টা যেটা আগের থেকে হয়ে আসতেছে অব্যাহত থাকবে। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, এবছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের সূচনা করা বড় কাজ হিসেবে দেখছেন তিনি। বড় কাজ হচ্ছে যে এই প্রত্যাবাসনের সূচনা করা এবং সেটাকে সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা, সেটি আমরা আমাদের তরফ থেকে সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী যাচাই বাছাইয়ের পর তালিকাভুক্ত 2260 জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় গত বছরের 15 নভেম্বর 150 জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু তা আজও হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পদ্মা নদীর তীর ঘেঁষা রাজশাহী শহরে দিনভর বইছে হিমেল হাওয়া। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর ছিন্নমূল মানুষ। আবহাওয়া অফিস বলছে, মাসের শেষ ভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রোববার সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডাতে গাড়ি চালানি সমস্যা, ধরেন প্যাসেঞ্জারে বলছে যাওয়া লাগবে, তখন বাধ্য হয়ে আসা লাগছে। বাতাস হওয়ার কারণে মানে চলতে ফিরতে বেশি সমস্যা হয়। সামনে 2-4 দিনের মধ্যে আকাশে মেঘ আসার সম্ভাবনা আছে। এই মেঘটা কেটে গেলে তাপমাত্রা আস্তে আস্তে কমতে পারে এবং একটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে নীলফামারীর বিভিন্ন এলাকা। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হতদরিদ্র মানুষ বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যার পর থেকে প্রচন্ড কুয়াশা চলে আসে এবং রাতে যথেষ্ট ঠান্ডা, খুবই শীত অনুভব করি। বিকালবেলা হলে আবার ফের ঠান্ডা শুরু হয়ে যায়, আমরা গাড়ি চালাতে পারি না, খুব কষ্ট লাগে। পঞ্চগড়ে বেলা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। প্রচন্ড ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। রাস্তায় যানবাহন কম থাকায় বিপাকে পড়েন অফিসগামী মানুষ। ঠান্ডা খুব, শীত খুব, হাত পা কবরা হয়, আগুনও গেলেও গরম হয় না। কনকনে হিমেল বাতাসের কারণে এই অঞ্চলে শীতের প্রকোপ আস্তে আস্তে বেড়ে চলেছে। এদিকে দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে শীতের প্রকোপে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় পরিধানের পরামর্শ চিকিৎসকদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় গ্রেফতার 7 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 8 আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে এদের মধ্যে 7 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদের 5 জনই এজাহারভুক্ত আসামি। গত 30 ডিসেম্বর রাতে সুবর্ণচরের একটি বাড়িতে স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে বখাটেরা। এই ঘটনায় 9 জনকে আসামি করে থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী। মালিক পক্ষের আশ্বাসের ভিত্তিতে উত্তরায় সড়ক অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। 4 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর দুপুর 2টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। সকাল থেকে সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে উত্তরা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভে নামেন বেশ কটি গার্মেন্টসের পোশাক শ্রমিকরা। এ সময় উত্তরা আবদুল্লাপুর রুটের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। শ্রমিকদের অভিযোগ, সরকারের ঘোষণা অনুযায়ী জানুয়ারি থেকে বেতন বাড়ানোর কথা থাকলেও তা মানছে না মালিকপক্ষ। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মালিকপক্ষ। বৈঠকের পর মালিকপক্ষের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভে কর্মসূচি প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় 1 জন নিহত হয়েছেন। সদর উপজেলার আন্দালপুর এলাকায় সকালে এই ঘটনা ঘটে। আটক করা হয় 18 জনকে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী স্বপন ও গোলাম মোস্তফার মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে চেয়ারম্যান হায়দার আলীর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।
এ সময় স্বপনের সমর্থক মঈনুদ্দিন ও তার লোকজন প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত মঈনুদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে নিহত মঈনুদ্দিন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা। ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় অপর একটি লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে বরিশাল লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। মধ্যরাতে ঘন কুয়াশার কারণে মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় মেঘনা নদীর চরে আটকে যায় লঞ্চটি। এ সময় পেছন থেকে সুন্দরবন 6 নামে আরেকটি লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই লঞ্চে থাকা যাত্রী সাকিব নিহত হন। এছাড়া আহত হন নূর মোহাম্মদ নামে অপর এক যাত্রী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাকিবের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। চর থেকে নামানোর আগে সুন্দরবন 6 আইসা আর কি পেটের ভিতরে মেরে দিচ্ছে লঞ্চের। টয়লেটে যে পাইপ আছে না, ওই পাইপ ভাঙ্গা পড়ছে আমাকে বন্ধুর গায়ে, পরে মনে করেন যে হাত অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই বুকের ভিতরে ফুট হয়ে গেছে। রাত দিয়ে রক্ত পরে, পরে হাত বাঁধছি, পরে আবার গেঞ্জি সিরা ধরছি, পরে দিয়ে এই জায়গায় একটা সিধা হয়ে গেছি, পরে এই জায়গায় চাপিয়ে রাখছি, পরে 10-15 মিনিট পরে চোখ মিলিয়ে চাইছে, চাওয়ার পরে একটু আবার চোখ বুঝিয়ে গেছে, পরে আর চোখ খুলে নেয়। এক লঞ্চে 2জন রোগী ট্রান্সফার করে নিয়ে আসছে, নিয়ে আসে খাটে নিয়ে আসছে, এসে অ্যাম্বুলেন্স মেডিকেল নিয়ে আসছে। মেডিকেল আনার পর কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত্যু ঘোষণা করছে। আসার আগেই সে মারা গেছে। আর নূর মোহাম্মদ নাম করে আরেকজন পেশেন্ট আসছে, তারও অবস্থা আশঙ্কাজনক। আমরা তাকে দ্রুত ভর্তি দিছি। খুলনায় পর্যাপ্ত হ্যাচারি না থাকায় দক্ষিণাঞ্চলের চাষিরা কাঙ্ক্ষিত পোনা পাচ্ছেন না। আর ঘেরে রোগাক্রান্ত পোনা ব্যবহারের কারণে বিপর্যয়ের মুখে পড়েছেন দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষিরা। রপ্তানিকারকরা বলছেন এই অঞ্চল থেকে কমছে চিংড়ি রপ্তানি। এতে বড় ধরনের লোকসানের মুখে রয়েছে চাষিরা। চিংড়ি চাষে বিপর্যয় রোধে চাষিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। দেশের চিংড়ি চাষের সম্ভাবনাময় জায়গা দক্ষিণাঞ্চল। খুলনার বিভিন্ন স্থানে হাজারো মানুষের জীবিকা নির্বাহ করে এই চিংড়ি চাষের উপর। অধিকাংশ চিংড়ি চাষী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ নিয়ে শুরু করেন চিংড়ি চাষ। এবছর চিংড়ির ঘেরে মড়ক লাগার কারণে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছেন চাষিরা। অন্যদিকে বাগেরহাটের মংলা এলাকার বেশিরভাগ ঘেরে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয়। এ পদ্ধতিতে যেমন অল্প সময়ে উৎপাদন করা যায় অধিক চিংড়ি, তেমনি চাষিদের এজন্য বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। চাষিরা বলছেন চিংড়ি পোনা রোগাক্রান্ত হওয়ার কারণে কোনো ঘের মালিক শতভাগ লোকসানের মুখে পড়েছেন। ব্যাংক থেকে আপনার কড়া সুদে আমাদের লোন নিয়ে তারপরে প্রজেক্ট দাঁড় করাইছি আমরা, কিন্তু এই পোনার দুরবস্থার কারণে আমরা এবার মারাত্মক ক্ষতির সম্মুখীন। একটা পুকুরি 3 লাখ 4 লাখ টাকা অটোমেটিক্যাল মাছ দেওয়ার আগে খরচ হয়ে যায়। এগুলো খরচ টরচ করে আমরা যে বাচ্চা দেবো, ওই বাচ্চাটাই যদি সুস্থ সবল বাচ্চা না পাই, তাহলে আমাদের ব্যবসা তো লাটে যাবে। অন্যদিকে রপ্তানিকারকরা বলছেন প্রান্তিক চাষিদের লোকসানের কারণে চলতি বছর 25% কম চিংড়ি রপ্তানি হবে। ফলে চলতি অর্থ বছরে রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আমাদের এই বছর যে টার্গেট সেটা হচ্ছে 700 মিলিয়ন মার্কিন ডলার। তা আমরা যেখানে 508 মিলিয়ন গত বছর আয় করেছিলাম, সেখানে এই বছর তো 700 মিলিয়ন কি 508 মিলিয়ন ডলারই আমরা রাখতে পারবো না। চিংড়ি চাষে বিপর্যয় রোধে চাষিদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি অর্থঋণ সহায়তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন এই মৎস্য কর্মকর্তা। ভালো ভালো ফার্মারদের আমরা ট্রেনিং করিয়েছি এবং তাদেরকে আমরা এই বার্তাগুলি পৌঁছানোর চেষ্টা করেছি যে আপনারা নির্দিষ্ট ঘনত্ব ছাড়বেন, ভালো সিড দিবেন, রোগমুক্ত সিড দিবেন, এসপিএফ পোনা দিবেন। হিমায়িত খাদ্য রপ্তানিকারক সূত্রে জানা যায় খুলনা বিভাগ থেকে প্রায় 70% চিংড়ি রপ্তানি করা হয়। চিংড়ি চাষে বিপর্যয়ের কারণে চলতি বছর যার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 55%। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। আর সপ্তাহখানেকও বাকি নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। প্রায় 100% স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ শেষ, প্রস্তুতির কাজও শেষের দিকে। মেলায় এবারই প্রথমবারের মতো অনলাইন টিকিটের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। অব্যবস্থাপনা রোধে থাকবে বিশেষ নজরদারি। কামরুল হাসান সুবর্দের রিপোর্ট।
দিনরাত ক্লান্তিহীন কাজ চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। এ মহা আয়োজনের উদ্বোধন 9 জানুয়ারি রাজধানীর শেরে বাংলা নগরে। শেষের দিকে আসছে তো একটু মোটামুটি রাত্রে দিনে কাজ করতে হয়। লাইট চলতেছে 10টা 12 পর্যন্ত 2-3 দিন কাজ চলে আসছে। কাজ আমরা আগে মোটামুটি কাঁচাই ফেলাইছি, এখন টুকিটাকে ফিনিশিং গুলি আছে এগুলো দিচ্ছে। প্যানেল লাইট লাগাবো, তার কারণে এগুলো লাগানো হচ্ছে। এবারের মেলায় নানা ক্যাটাগরির প্যাভিলিয়ন আর স্টল থাকছে কম বেশি 550। প্রতিষ্ঠানগুলো প্যাভিলিয়ন নির্মাণে নান্দনিকতার দিকে যেমন জোর দিচ্ছেন, তেমনি পণ্যের প্রচারণায় ভিন্নতা আনারও পরিকল্পনা থাকছে। আমাদের স্ট্রাকচারাল অ্যাজ ইউজুয়াল যা আছে তাই ছিল, কিন্তু ইন্টেরিয়রে আমরা একটু ভিন্নতা এনেছি। মনে হবে যে একটা ভাসমান বিল্ডিং, লাইটের খেলা আছে এখানে। দর্শকরা আসলে বিল্ডিংটা দেখে অনেক মজা পাবে। ওপরে দুটো স্পিড পড়বে, পরে বিল্ডিংটা 2 ভাগ হয়ে যাবে। এটার ভিতর থেকে 4 লাইনের একটা রাস্তা বের হবে। গেমস জোনে থাকতেছে অত্যাধুনিক কিছু গেমস। এবারই প্রথম যুক্ত হচ্ছে অনলাইন টিকেটিং ব্যবস্থা, আর মূল ফটক হবে মেট্রো রেলের আদলে। বিশেষ নজর রাখা হবে খাবারের স্টলগুলোর দিকে, থাকবে বিনোদনের সুযোগ আর বিশ্রামের সুবিধা। ঐতিহ্যে পরিণত হওয়া এই মেলার সব প্রস্তুতি শেষ হবে উদ্বোধনের আগেই, এমনটাই দাবি আয়োজক প্রতিষ্ঠান ইপিবির। দু একটি অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে কেউ করেছেন যে তাদের কাজের অল্প একটু বাকি রেখে দিয়েছেন 2-3 দিন বেশি সময় নেই। এই ধরনের 2-একটা বিচ্ছিন্ন ঘটনা এবার ইনশাল্লাহ ঘটবে না। অনলাইন টিকিটিং এই বছর নিশ্চিতভাবে চালু হচ্ছে। গেট দিয়ে পার হওয়ার পরে আপনি একটা ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার পাবেন। পুরোদমে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসরের প্রস্তুতির কাজ। বিগত দিনে দেখা গেছে মেলা শুরুর পরও শেষ হয়নি এই কর্মযজ্ঞ। তবে এবার সেই বিব্রতকর অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্টল প্যাভিলিয়নের নান্দনিক নকশা আর সার্বিক ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ পাবেন মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। তেমনটাই অভিমত এখানে যারা কাজ করছেন তাদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রশ্নে 2016 সালের জুনে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে ইইউ ত্যাগের পক্ষে রায় দেন দেশটির ভোটারেরা। ব্রেক্সিট ভোটের পরপরই পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন থেরেসা মে। তবে নানা সমালোচনায় ক্রমান্বয়ে গতি হারাচ্ছে ব্রেক্সিট বাস্তবায়ন। আগামী মার্চের মধ্যেই ব্রেক্সিট বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকলেও এখনও কাটেনি অনিশ্চয়তা। ব্রেক্সিট নিয়ে সৃষ্ট সংকট নিয়ে বিস্তারিত থাকছে শোয়েব কবিরের প্রতিবেদনে। লিসবন চুক্তির আর্টিকেল 50 শর্ত অনুযায়ী প্রজ্ঞাপন জারির 2 বছরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের সবকিছু নির্ধারণ করতে হবে। তারই ধারাবাহিকতায় 2019 সালের 29 মার্চের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের লক্ষ্যে হাঁটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই বছরের 14 জানুয়ারিতে ব্রিটিশ সংসদ সদস্যরা ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটের মাধ্যমে তাদের অভিমত জানাবেন। আর এই পার্লামেন্ট ভোটের রায়ের উপরে ঝুলে আছে ব্রেক্সিটের ভবিষ্যৎ। ব্রিটেনের মানুষকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে ব্রেক্সিটে ভোট নেওয়া হয়েছিল, এখন ধীরে ধীরে মানুষ রিয়েলাইজ করতেছে আসলে এই আশা এবং আকাঙ্ক্ষাটা আসলে বাস্তবিক ছিল না। এবং সেজন্য পার্লামেন্টের লেবার দলীয় বা টরি পার্টি অথবা SNP, DUP সবাই কিন্তু এই যে থেরেসা মের যে সর্বশেষ যে ডিলটা নিয়ে আসছেন, এই ডিলটা কিন্তু কেউই অ্যাকসেপ্ট করে নাই। সো মোর লাইকলি 14 জানুয়ারি সেই ডিলের বিপক্ষে ভোট যাবে এবং সেটা ব্রিটেনবাসী মেনে নিবে না। ব্রেক্সিট ইস্যুতে পুনরায় গণভোট চান বেশিরভাগ ব্রিটিশ নাগরিক, এমনটাই উঠে এসেছে নতুন এক জনমত জরিপে। ফলে পুরো বিষয়টা মাথায় রেখে ব্রিটেনবাসীর জন্য ভবিষ্যতের ইতিবাচক সিদ্ধান্ত নেবেন ব্রিটেনের সংসদ সদস্যরা, এমনটি মনে করছেন অনেকে। অনেক নাটকীয়তার পরে ব্রেক্সিট আজকে এখানে এসে দাঁড়িয়েছে। 14 জানুয়ারি যে পার্লামেন্ট এমপিদের ভোট হবে, আশা করি এর মাধ্যমে পলিটিশিয়ানরা একটা এই ব্রিটেনবাসীদের জন্য একটা যুগ উপযোগী একটা সলিউশনে আসবে। যুক্তরাজ্য সরকার চুক্তিবিহীন ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারি দপ্তরগুলোকে অতিরিক্ত 2 বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে। আছে 3,500 সেনা প্রস্তুত রাখার সিদ্ধান্ত। সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ সেবাগুলো সচল রাখতে সেনা নিয়োগ দেওয়া হতে পারে। রাজনীতিবিদদের কৌশলী প্রচারণায় ইউরোপ থেকে ব্রিটেন বেড়ে যাওয়ার যে স্বপ্নে বিভোর ছিল, ব্রিটেনবাসী সেই স্বপ্ন হয়তোবা অধরাই থেকে যাচ্ছে। একের পর এক বাধা পেরিয়ে ব্রেক্সিট আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটি এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। সংসদ ভবনের প্রথম জানাজায় অংশ নিলেন রাষ্ট্রপতি, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। শোলাকিয়ায় আবেগঘন পরিবেশ। কাল নতুন মন্ত্রিসভার শপথ। আকার হচ্ছে 46 জনের, মন্ত্রী 24 জন। ডাক পেয়েছেন পুনর্নদের অনেকেই, আছেন নতুন মুখও। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রাঙা। ঐক্যফ্রন্টে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না, ডক্টর কামালের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত। এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চান কক্সবাজারের স্থানীয়রা। প্রক্রিয়া জোরদারে চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে, মত বিশ্লেষকদের। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।